তিনি প্রাক্তন আইপিএস। প্রাক্তন এই কারণেই বলছি, তিনি ভোটে লড়ার জন্য তার চাকরির পদ থেকে ইস্তফা দিয়েছেন। বীরভূমে তিনি এসডিপিও পদে ছিলেন। তাছাড়াও এই জেলাতেই তিনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসাবেও রোল প্লে করেছেন। আর লাস্ট পোস্টিং ছিল কোচবিহারের এসপি। এবারে বীরভূম থেকে বিজেপির প্রার্থী দেবাশিস ধর। দেবাশিসবাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। হঠাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, দ্য কভেটেড চাকরি, সেসব ছেড়ে ঠেড়ে দিয়ে রাজনীতির ময়দানে ঢুকে গেলেন। এটাও খুব তাৎক্ষণিক ডিসিশন, মানে নট এ ইসি ডিসিশন, অ্যান্ড ইট ওয়াজ টেকেন জাস্ট ইন 30 সেকেন্ডস। তো অ্যাকচুয়ালি আই ওয়াজ লুকিং ফর ডেপুটেশন বা ক্যাডার চেঞ্জের কথাও ভেবেছিলাম। একদম ঠিকই করে নিয়েছিলাম এই ক্যাডারে থাকবো না। তো কেন থাকবেন না? দেখুন, গত 3 বছর ধরে যেভাবে বসে কখনো সাসপেনশন, সেটা সেন্ট্রাল অ্যাপ্রুভ করেনি, ফলোড বাই কম্পালসারি ওয়েটিং। 3 বছর প্রায় যদি কম্পালসারি ওয়েটিংয়ে মানুষ থাকে, একজন আইপিএস অফিসারের আমার মনে হয় অনেক কিছু দেশকে বা মানে সার্ভিস সোসাইটিকে দেওয়ার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে মেবি আই ওয়াজ নট ডুইং জাস্টিস, মানে হয়তো আমি করতে পারিনি বা আমাকে করতে দেওয়া হয়নি। ইট ওয়াজ নট এ ইজি জার্নি। মানে আপনি আপনার ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে বা ব্যক্তিগত নন ফুলফিলমেন্টের জায়গা থেকে আপনি মনে করলেন যে রাজনীতি আমার একেবারেও নয়। মানে আমার প্রেয়ারটা ছিল যে অন্য জায়গায়, মানে আই ওয়াজ রেডি ফর জেএনকে অলসো, মানে আমাকে যদি জেএনকেতে টেরোরিস্টদের সাথে ফাইট করতে দেওয়া হতো, আই ওয়াজ রেডি, মানে আমি লিখে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে যখন আমার কাছে সেই প্রস্তাবটি আসে এবং বলা হয় যে তোমাকে এখানে দাঁড়াতে হবে, তো আমি সেক্ষেত্রে শুধু একটা কথাই বলেছিলাম যে আমার ফর্মালিটিসগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে। ঠিক বলেছিল, হয়ে যাবে, মানে দীর্ঘসূত্রিতা যেন না হয়। আর 2 নম্বর হচ্ছে যে আমাকে এটা দেওয়ার পরে আমি কিন্তু বেশি বললাম না, 8 ঘন্টায় ডিসিশনটা নেওয়া, এবং আমার মনে হয় আমি পদত্যাগ করে এসেছি, মানে এরকম সার্ভিস বেনিফিটস বা সব কিছু ছেড়ে এসেছি। না, আপনি আমাকে একটা কথা বলুন তো, যে আপনি যে এই আইপিএস হলেন, আইপিএসের দীর্ঘ একটা পড়াশোনা দরকার, দীর্ঘ একটা প্রতিজ্ঞা দরকার, একটা এম ইন লাইফ দরকার, কোট আন কোট। এই গোটাটা আপনি ছেড়ে দিলেন, মানে এর পেছনে কোনো সুচিন্তিত আমি আরও বিগার প্ল্যাটফর্মে গিয়ে কাজ করতে চাই, মানে রাজনীতিবিদ হিসেবে। রাজনীতিবিদ কেন, আমার মনে হয় আমি অবশ্যই ভারতীয় জনতা পার্টি, আপনি এনজিও তো কাজ করতে পারতেন, এনজিও করতে পারতেন। বড় সমাজ সেবার জন্য বিভিন্ন রকম প্ল্যাটফর্ম থাকে, এনজিও একটা বড় প্ল্যাটফর্ম, বিভিন্ন বড় বড় যে ট্রাস্ট রয়েছে, অর্গানাইজেশন রয়েছে, অবশ্যই করা যায়। কিন্তু আমি যে জিনিসগুলো ভেবেছি, বিশেষ করে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস আছে, তার মধ্যে কিছু এমন প্রজেক্টস আছে তাকে দেশকে অনেকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সেই আপনি আপনার এই এটাকে মিস করেন না? মানে দেখুন, ইউনিফর্ম তো আমার কাছে একটা প্যাশান ছিল, এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। বাট আমার মনে হয় যে প্ল্যাটফর্মে আমি নিজেকে নিয়ে যেতে চাইছি, দ্যাট ইজ বিগার প্ল্যাটফর্ম অ্যান্ড আই ক্যান ডেলিভার মাচ। না, রাজনীতিবিদ, ভোটে জিতে রাজনীতিবিদ অনেকেই হতে পারে, কিন্তু পড়াশোনা করে আইপিএস ইটস বিট ডিফিকাল্ট। আপনার পছন্দের পছন্দের প্রফেশন কোনটা, রাজনীতিবিদ না আইপিএস? আমি রাজনীতি করতে এসেছি সেই তথাকথিত ট্র্যাডিশনাল রাজনীতির জন্য নয়। আমি পলিসি ডিভিশনে, মানে ইন্ডিয়ান বাজারে বলছে ক্ষমতার লোভে এসছেন। বাজারে কি বলছে, প্রত্যেকের একটা গোল সেট করা থাকে, ঠিক আছে, যেটা মানুষ, মানে দেখুন, বিরোধীরা একরকমভাবে সেটা প্রজেক্ট করবে, কিন্তু আমার যে এম আছে আমি বুলসাই করে রেখেছি, আমি ওটা হিট করবোই। কি এম আপনার? অবশ্যই আপনাকে যেটা বললাম, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দরকার, যেটা আমি নিজে এই 3 বছরে এই কষ্টটা দেখেছি, যে এবং যেভাবে আমাদের পলিটিক্যালি ভিক্টিমাইজ করা হয়, সেই জায়গা থেকে বেরিয়ে এসে কিছু কিছু রিফর্মস যেটা আমাদের সার্ভিস রুলসে আছে, অল ইন্ডিয়া সার্ভিস রুলসে, সেটা পরিবর্তন দরকার, সেই মান্ধাতার আমলের যেটা। মানে আপনি কি পলিটিক্সের ভিকটিম? মেবি পেশাটা, মানে আপনি যেই কারণে ছাড়লেন, আপনাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলো, তার আগে সাসপেনশন করা হলো, আপনি রাজনীতির ভিকটিম? অবশ্যই। দেখুন, আমাকে যেভাবে ফ্রেম করা হয়েছিল, দ্যাট ওয়াজ নট এ ভেরি গুড থিং। মানে
একটা ঘটনা, সেই ঘটনাতে যেখানে 0.0001% যেখানে আমি ছিলাম না, সেটাতে শুধুমাত্র ভোটের জন্য এই জিনিসটাকে করা হয়েছিল। একজন জেলার এসপি হয়ে যদি শুনতে হয় যে একে ফাঁসাও, এই ধরনের কে বলেছিল আপনাকে ফাঁসাও? অবভিয়াসলি সেই অডিও ক্লিপ লিক হয়েছিল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মানে একটা ভয়েসের ক্লিপ ইয়ে হয়েছিল। তো সেক্ষেত্রে দেখুন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওটা শোনার পরে না কিছুক্ষণ হতভম্ব হয়ে গিয়েছিলাম। তো আমার ডেস্টিনিটা তো আমায় নিজেকে ঠিক করতে হবে। দিস ইজ নট মাই ডেস্টিনি। জীবনে পড়াশোনা শিখেছি বা যেটা আমি না, আপনি অন্যায়টা কি করেছিলেন যে আপনি রাজনীতির যে শিকার হলেন? আপনি অন্যায়টা কি করেছেন? সেই ব্যাপারটা তো আমি আজ পর্যন্ত মানে সেই জিনিসটাই আমার মনে হয় বোধগম্য হয়নি। একটি ঘটনা এক জায়গায় ঘটেছিল, তার সাথে আমি জেলার এসপি ছিলাম, আমার কাছে এটার ব্যাপারটা রিপোর্টেড হয়, দ্যাটস অল। এবং সেটা নিয়ে যা অফিসিয়াল ফর্মালিটিস মেনটেন করা দরকার সেটাই আমি করেছি। কিন্তু তার সাথে মানে একটা জিনিসকে জড়ানো, দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি আপসেটিং থিং ফর মি। মানে আপনি বলতে চাইছেন যে রাজনীতির কারবারিদের তালে তাল মিলিয়ে আপনি নাচেননি? হয়তো যারা যেভাবে চেয়েছেন সেইভাবে সেটাকে পাননি বলে মনে না, হয়। এখন তো আপনি সব ছেড়ে দিয়েছেন। আপনি এখন হয়তো বললে আপনার এখন কিন্তু দেখুন, আমি একটা জিনিসই বলতে চাই যে কোনো ঘটনা যখন ঘটে, শাসক এবং বিরোধীর একটা দিকে তো ব্যাপারটা যাবে। তো যিনি শাসক তখন ছিলেন, ওই ঘটনায় তখন তার ওই পলিটিক্যাল মাইলেজ নেওয়ার মানে দরকার ছিল। সেই পলিটিক্যাল মাইলেজ নিতে গিয়ে কাউকে একটা বলির পাঁঠা করার প্রয়োজন ছিল। প্রথমত, স্টেট পুলিশ কোনো ইলেকশন কন্ট্রোল করে না, সেটা পুরোপুরি প্যারামিলিটারি ফোর্স। বুথ থেকে আরম্ভ করে বাকি ম্যানেজমেন্টগুলোর দায়িত্বে থাকে। এসপির বিভিন্ন অধস্তন অফিসার আছেন, ঊর্ধ্বতন অফিসার রয়েছেন, সবাই যেখানে মানে পুরো ঘটনাটি দেখেছে, সুপারভাইজ করেছে, সব কিছু করেছে, সব ছেড়ে দিয়ে ওই কেষ্টবেটাকেই ধর, মানে এই ঘটনাটি ঘটেছিল। আপনি কিন্তু একটা ব্যাপার প্রমাণ করে দেন অনেক জায়গায়, একটা অভিযোগ যে আপনি আপনার পদে থেকে বিজেপির হয়ে কাজ করছিলেন, যার প্রমাণ আপনি পরে বিজেপিতে দাঁড়ালেন। দেখুন, প্রত্যেকের একটা মানে তার একটা নিজস্ব মতধারা থাকে, ব্যক্তিগত মতধারা, তার সাথে সার্ভিসের কোনো যোগ নেই। যতদিন আমি সার্ভিসে ছিলাম, আমি সার্ভ করেছি, আমি আমার ইউনিফর্মের প্রতি কখনো ইনজাস্টিস করিনি। মানে আপনি সার্ভিসে থাকাকালীন আপনি বিজেপির এজেন্ট হয়ে কাজ করেননি? মানে কোনো প্রশ্নই নেই আমার। এই ঘটনা যারা এটা অভিযোগ করেছেন, দেখুন, কাউকে ফ্রেম করার জন্য আপনি যা খুশি বলতে পারেন, সেটা রাজনীতিতে ঘটেই থাকে। কিন্তু আমি যদি বিজেপির এজেন্ট হয়ে কাজ করতাম, তাহলে আমি অন্য অনেক কিছু করতে পারতাম। আমাকে অ্যাটলিস্ট 3 বছর বসে বসে এইভাবে কষ্ট সহ্য করতে হতো না। কিন্তু এই যে আপনি আলটিমেটলি বিজেপিতে জয়েন করলেন, এটা কি সেই তত্ত্বটাকেই শিলমোহর দিল না যে আপনি বিজেপির সঙ্গে? আমি যেদিন আমার ইউনিফর্ম ছেড়ে এসেছি, আমার ব্যক্তিগত যে আইডিওলজি রয়েছে, তার সাথে যে দলের মত স্যুট করে, আমি অবশ্যই সেখানে আপনার ব্যক্তিগত আইডিওলজি? আমার ব্যক্তিগত আইডিওলজি রয়েছে অবশ্যই হিন্দুত্ব নিয়ে কাজ করা। আমার ব্যক্তিগত আইডিওলজি নিয়ে রয়েছে ভারত, যেখানে আমরা যে জায়গায় এখন বিদেশের দরবারে যেভাবে স্প্রেড করছে, সেখানে আমার কিছু মানে কিছু প্রজেক্টস, কিছু ভালো আইডিয়াস রয়েছে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। এবং আজকে যে পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস যেটা করতে চাইছে সরকার, সেটার সাথে যুক্ত হওয়া। আপনি আগে যেই জায়গায় ঘোরাফেরা করতেন, যে পাওয়ার করিডর, বা আপনি একটা জেলার নাম্বার 1 পুলিশ ছিলেন, সেই জায়গার থেকে এখন আপনার রিয়েলিটি, দুধকুমার মণ্ডলকে কেমন লাগে? অবভিয়াসলি হি ইজ এ ভেরি ভেটারান পলিটিশিয়ান। এই জেলাটাকে হাতে তালুর মতো চেনেন, এবং সব থেকে বড় কথা, ওনার প্রচুর ফ্যান ফলোয়ার্সও আছে, এবং উনি রাজনীতিবিদ হিসাবে যথেষ্ট এখনো মানে সফল। আপনাকে কি গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন? বিবৃতি তো বিভিন্ন রকম দিচ্ছিলেন। দেখুন, বিবৃতি, এটা একটা পরিবারে 5টা মানুষ, 5টা যদি ভাই থাকে, 5টা ভাইয়ের মধ্যে বিভিন্ন রকম হয়তো তাদের ইন্ডিভিজুয়াল কিছু আইডিয়াস থাকতে পারে। কিন্তু আমার সাথে যতখানি কনভারসেশন হয়েছে, বা উনি আমার সাথে প্রচারেও গেছেন, এখানে দাঁড়িয়ে কোনোদিন আমার সাথে ওনার কোনো আপনি যদি দুধকুমার মণ্ডল হতেন, তাহলে দেবাশিস ধরকে বীরভূমে স্বাগত জানাতেন? দেবাশিস ধর আলাদা লেভেলের মানুষ। দেবাশিস ধর
জীবনে সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছে। দেবাশিস ধর যেটা একবার ছেড়ে দিয়ে চলে আসে, দেবাশিস ধরের কোনো জিনিসের প্রতি কোনো মোহ নেই। আজকে আমাকে টিকিট দেওয়া হয়েছে কাজ করার জন্য। দেবাশিস ধর এটাই জানে, দেবাশিস ধর জিতে মানুষের জন্য এখানকার যে কষ্ট দুঃখ বা যে যে প্রজেক্টস এখানকার জন্য ভেবে রেখেছে, যা যা করবে সেটাই দেবাশিস ধরের। শতাব্দী রায় বলছে দেবাশিস ধর কি করবেন, আমি তো সব করেই দিয়েছি, এখানকার মানুষের কোনো কষ্ট ওটা নেই। ওই জন্য কালকে ওনার নিজের দলের লোকেরাও বিক্ষোভ, মানে এতদিন তো মানুষ দেখাচ্ছিল, বিক্ষোভ দেখিয়েছে ওনার জন্য। আমাকে গিয়ে অনেক জায়গায় মানুষকে বোঝাতে হয়েছে যে কেন জল পায়নি, কেন রাস্তা হয়নি, কেন বার্ধক্য ভাতা পায়নি, কেন বিধবা ভাতা পায়নি, তারপরে কেন আপনার ওই বাড়িঘর হয়নি। মানে এতগুলো অভিযোগ লোকে ঠিক দেখুন, এখানে ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন মানে একদম আদিবাসী থেকে আরম্ভ করে আদিবাসী জনজাতি উপজাতি থেকে আরম্ভ করে সব রকম সম্প্রদায়ের লোকজন আছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়েরও লোকজন আছেন। তারা জানেই না যে কেন এটা হয়নি এতদিন ধরে। তারা কোশ্চেন করছে যে কেন, মানে উনি যে কতটা কাজ করেছেন তার রিফ্লেকশন, সেটা আমি এই কদিনে প্রচারে ঘুরে ভালো করে বুঝতে পেরেছি। আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করছি যে আপনি যখন এখানকার ডিএসপি ছিলেন, এসডিপিও ছিলেন, আপনি তো অনুব্রত মণ্ডলকে দেখেছেন। অবশ্যই আমি এসডিপিও থাকার সময় দেখেছি। তো অনুব্রত মণ্ডলের না থাকাটা এবার বীরভূমের ভোটে কতটা আপনাদের জন্য অ্যাডভান্টেজ? দেখুন, অনুব্রত মণ্ডল হচ্ছে একটা সামনের ফেস, যাকে কেন্দ্র করে পুরো একটা সিস্টেম রিভলভ করে। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই অনুব্রত মণ্ডল ভিতরে আজ তিহার জেলে আছেন বলে বাকি কেউ কিছু করবে না, ঠিক আছে। অনুব্রত মণ্ডলের মেশিনারিজ একটা কাজ করে, তার কিছু ফলোয়ার্স আছে, তারা সবসময় চাইবে জেলার ওপরে অথরিটি রাখতে। এটা কখনোই নয় যে দিস ইজ এ কেক ওয়াক ফর বিজেপি। এখনও চাপা সন্ত্রাস রয়েছে, মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণে ভয় রয়েছে। এখনও সেই চমকানো ধমকানো গুড় বাতাসা নকুল দ্বারা আপনি যদি ভেবে থাকেন নেই, আমি বলবো এখনো এক্সিস্ট করছে। দেবাশিস কি এবারের ভোটে শতাব্দীর এগেনস্টে লড়ছে না অনুব্রত মডেলের বিরুদ্ধে লড়ছে? দেবাশিস টিএমসির এগেনস্টে লড়ছে। অনুব্রত মডেল যেটা আপনি বললেন, অনুব্রত মডেল, দেখুন আমার ব্যক্তিগত যেটা মত, আমি একটা পার্টির আইডিওলজির এগেনস্টে লড়ছি, কিন্তু সঙ্গে এই যারা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে না। অন্য রাজ্যে আমি অবজারভার হিসাবেও গেছি, অ্যাজ এ অবজারভার হিসাবে 2018 অ্যাসেম্বলি ইলেকশন মিজোরাম, 2019 লোকসভা ইলেকশনে গেছিলাম বিহার সম্পর্কে সকলেরই একটা জানেন একটা অ্যাপ্যাথি আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোথাও দেখিনি এই মডেল, এই অনুব্রত মডেল, ওখানে শাহজাহান মডেল, মানে বিভিন্ন জাহাঙ্গীর মডেল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্পেশালি ইন বীরভূম ভায়োলেন্স এত প্রমিনেন্ট কেন? ভায়োলেন্স প্রমিনেন্ট কারণ এখানে দেখুন, এখানে কাঁচা পয়সার লড়াই, এখানে খনিজ সম্পদে সমৃদ্ধ একটা জায়গা, যেখানে আপনার কয়লা আছে, পাথর আছে, বালি আছে এবং অন্যান্য বিভিন্ন রিসোর্স থেকে ওরা টাকা রোজগার করার লড়াই আছে। তো সেই জায়গায় লড়তে গিয়ে ক্ষমতা যে কোনোভাবে কুক্ষিগত রাখতে হবে। বছরে হাজার হাজার কোটি টাকার লড়াই খেলা। তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস এইটা শাসক দল কোনোভাবে চাইবে না তার এই রিসোর্সকে কোনোভাবে ডিস্টার্ব করতে। সেইটা করতে গেলে আরেক দিকে প্রচুর পরিমাণে শোষণ রয়েছে, যেমন আদিবাসী সম্প্রদায়। আপনি কি এই অভিযোগ করছেন যে বীরভূম ইজ দ্য মেন সাপ্লাই লাইন অফ মানি, কাঁচা টাকা টু টিএমসিস ফান্ড? ওয়ান অফ দ্য মেন সাপ্লাই লাইন। তো এটা কি এখনো স্টিল নাও কন্টিনিউইং বলে আপনি মনে করেন? অবশ্যই। আগে যদি 100 থাকতো, এখন 70 হলেও আছে বা 50 হলেও আছে, এটা ভাবার কোনো কারণ নেই। যে অনুব্রত মণ্ডল এই মুহূর্তে তিহারে, তার সত্ত্বেও কি আপনি বলতে চাইছেন যে দ্য কনসেপ্ট অফ গুড় বাতাসা, তারপরে ধমক চমক, এই ভায়োলেন্স যেটা এখনো কি মানে প্রকাশ্যে না থাকলেও এখনো চাপা প্রত্যেকটি মানে চাপা সন্ত্রাস বা চাপা থ্রেট, এটা এখনও স্টিল এক্সিস্ট করছে। মানুষকে এখনও বোঝানো হয়, আদিবাসী জনজাতি উপজাতি এবং যারা SC ST সম্প্রদায় রয়েছে তাদেরকে এখনও ভয় দেখানো কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। মানে সেই মেকানিজমটা স্টিল এক্সিস্ট। অবশ্যই। এটাকে ব্রেক করতে পারবেন? অবশ্যই পারবো। আপনি তো বীরভূমে কাজ করেছেন, বীরভূমে আপনি ডিএসপি ছিলেন, এসডিপিও ছিলেন,
পশ্চিমবঙ্গে একটা কথা শোনা যায়, বীরভূমের মতো জেলায় যেখানে ভোট হয় না, ভোট করাতে হয়। আপনি ভোট করাতে পারবেন? অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এবং সঙ্গে হিন্দুত্ব এবারে এতটাই স্ট্রং আছে, আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন, আমি যতটা ঘুরেছি, মানুষ কিন্তু রেডি আছে। আপনি যদি ভেবে থাকেন যে সংখ্যালঘু সম্প্রদায় পুরোটা আপনি ভোটটা হিন্দুত্বের যাবে, নামে যদি ভোট চাচ্ছেন তাহলে সংখ্যালঘু আপনাকে ভোট দেবে আমি না। অন্য ইয়েতে যাচ্ছি। আমি ঘুরে অনেক জায়গায় রিয়েলাইজ করেছি যে ওনারাও কিন্তু এই সন্ত্রাস একটা না, এটা কিন্তু সংখ্যালঘু, এটা কিন্তু আমার মনে হয় আপনি ডিফারেন্ট কথা বলছেন। আপনি একই সঙ্গে বলছেন হিন্দুত্বের কথা, আবার একই সঙ্গে বলছেন যে মুসলিম আমার বক্তব্য হচ্ছে হিন্দুত্বের যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, অ্যান্টি ইনকামবেন্সির মধ্যে সব রকম সম্প্রদায় আছে, কাজ পায়নি, কষ্টে আছে, জল নেই। কালকে একজন খুব বয়স্ক মহিলা এমন একটা কমপ্লেন করলেন, যেটা আমি এর সামনে বলতে পারছি না, জলের অভাবে উনি প্রাতকৃত্য পর্যন্ত করতে পারেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে বলছেন যে তোমরা বাবা এটাও ব্যবস্থা কিভাবে করবে, আমাকে জিজ্ঞেস করছিল। বলছি কিছুই তো নেই, পুকুর শুকিয়ে গেছে, কিছু নেই, কোথায় যাব? তো এই জায়গায় দাঁড়িয়ে অ্যান্টি ইনকামবেন্সির ক্ষেত্রে কিন্তু ধর্মের বা বর্ণের কোনো ব্যাপার থাকে না। আর হিন্দুত্বের ক্ষেত্রে অবশ্যই হিন্দুত্বের লহর আছে। সংখ্যালঘু সম্প্রদায়ের একটা শ্রেণীর লোক যথেষ্ট ভালো হতে চান তারা, কিন্তু একটা শ্রেণীর লোককে এমনভাবে মাসল পাওয়ার ইউজ করানো হয়, তারা পুরো এই মেশিনারিজকে তারা এই কাজে লাগিয়েছে। মানে আপনি বলতে চাইছেন যে সংখ্যালঘুকে এখানে শাসক দল পলিটিক্যাল টুল হিসাবে ব্যবহার করে। পলিটিক্যাল টুল হিসাবে ব্যবহার করে। তো বাকিরা তাদের ওপরে কিন্তু বাকি যে মানুষ কিছু তো অসম্ভব ভদ্রলোক আছে, তারা কেউ এই সন্ত্রাসকে মনে প্রাণে চায় না, বিশ্বাস করে না। এবং আপনি যখন ভোটের রেজাল্ট বেরোবেন তখন তার রিফ্লেকশন রেজাল্ট দেখতে পাবেন। আপনি যে চাপা সন্ত্রাসের কথা বলছেন, বা আপনি যে এই অনুব্রত মডেল বা মেকানিজমের কথা বলছেন, এটাকে তো আটকানোর জন্য আপনার একটা অর্গানাইজেশনাল স্ট্রেংথ দরকার, আপনার বুথে বুথে ম্যাসিভ শক্তি দরকার, আপনার প্রতি কটা গ্রামে আপনাকে পৌঁছতে হবে আপনার সংগঠন দিয়ে। আপনি কি আদৌ সেটা আছে আপনার এখানে? অবশ্যই আমরা 2019-এও যে সংগঠন ছিল তার থেকে এখন অনেক মজবুত সংগঠন আছে, তার থেকে আমরা অনেক বেশি নিজেদের পাওয়ারকে বাড়াতে সক্ষম হয়েছি। আপনার যে দল, যার হয়ে আপনি প্রতিনিধিত্ব করছেন, এবারের ভোটে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু, সব জেলায় সব জায়গায় গ্রামীণ এলাকাগুলোতে বেশি করে 100 দিনের কাজের টাকা আপনাদের কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিচ্ছে না। এটা আপনাকে কতটা প্রচারে বিপদে ফেলছে? কারণ ইটস এন ইস্যু। এবং 2 নম্বর, এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প, যেগুলো মহিলাদের একটা আলাদা জায়গায় নিয়ে গেছে, আলাদা একটা আইডেন্টিটি দিয়েছে, এটা তো আপনার জন্য একটা সাঁড়াশি আক্রমণে ফেলছে নাকি আপনাকে? দেখুন, এখনো অবধি মোর দ্যান 2 lakhs of crores, এর থেকেও এখন অনেক বেশি, রাজ্য সরকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি। এটা এগুলো তো আমরা জানি। না, আমি বলছি তো এই জিনিসটা মানে চুরি, মানুষ এখন জানে, মানুষের যেখানেই যাচ্ছি একটা কথাই ইয়ে করে হচ্ছে যে তৃণমূল মানে চোর, মানে চোরেদের তোরা বাবা আরও চুরি করতে দিস না, ঠিক আছে? মানুষের কিন্তু এই অ্যাওয়ারনেসটা প্রচণ্ডভাবে আছে। 2 নম্বর কথা হচ্ছে কাজ না করে ম্যাক্সিমাম যাতে কাজই হয় না। এরকম বলছে কি, ওই দেখো দেবাশিস বাবু ভোট চাইতে এসছে, আমাদের কেন্দ্রের 100 দিনের টাকা দেয়নি। কোথাও এখনো অবধি এই নিয়ে একজনও আমাকে কোনো অভিযোগ জানায়নি। লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে যেরকম সন্দেশখালী এবং অন্যান্য এই মডেলে অন্যান্য জায়গায় যে ঘটনা ঘটেছে, মানে 500 টাকার বিনিময়ে ইজ্জতের যে সম্ভ্রম রক্ষার লড়াই, তো এখানে মহিলারা অনেক বেশি বুঝতে পেরেছেন এবং তাদের কিভাবে ইউটিলাইজ করা হয়েছে বিভিন্ন জায়গায়, এটা কিন্তু একটা মেজর ইস্যু। এটা মা বোনেদের যে গোটা পশ্চিমবঙ্গে কিভাবে শোষিত হতে হয়েছে বিভিন্ন সময় শাসকের হাতে, এটা কিন্তু মানে রামপুরহাটের প্রত্যন্ত এলাকার একজন গ্রাম্য বৃদ্ধা, যিনি 1200 টাকা পান বা 1000 টাকা পান, সেই 1000 টাকাটা ভুলে গিয়ে আপনি বলতে চাইছেন যে সন্দেশখালীর কথা মাথায় রেখে আপনাকে ভোট দেবে? ম্যাক্সিমাম মহিলারা টাকাও যদি নেয় ভোটটা আমাদেরই দেবে। মানে সরকারের টাকা নেবে, তৃণমূলের ভোট দেবে আপনাকে? দেখুন, একটা জিনিস পরিষ্কারভাবে ভেবে রাখা দরকার, টাকা তৃণমূল কংগ্রেসের নয়, জনগণের ট্যাক্স পেয়ারদের টাকা। প্রকল্পটা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্প মমতা ব্যানার্জি বিভিন্ন
মানে গভর্নমেন্ট স্কিম থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে টাকা সাইফন অফ করে, আপনি বলুন তো সরকারের রোজগার কি? বিভিন্ন জায়গা থেকে একটা জিনিসও সঠিক খাতে খরচা করেননি, সাইফন অফ করে দিয়ে টাকাটাকে জেনারেট করেছেন। গভর্নমেন্টের রাজস্ব কি? একমাত্র মদ আর ওই ডিয়ার লটারি ছাড়া কোথা থেকে রাজস্ব আসে? আমার মনে হয় অন্য কোনো এমার্জেন্সি দরকার নেই, সরকার এমনিতে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিতেই শেষ হবে। হবে কিভাবে? আপনারা তো একটা দেউচা পাচামির মতো প্রকল্প, তাকেও নিয়েও একাধিক টালবাহানা করে যাচ্ছেন। দেখুন, দেউচা পাচামিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে আদিবাসীদের প্রতি, এবং আমরা চাই ওখানকার ডেভেলপমেন্ট হয়, কিন্তু মাফিয়া রাজকে আমরা কোনোভাবে সমর্থন করি না। বীরভূম বলতে অদ্ভুতভাবে চলে আসে কয়লা, গরু, তারপরে পাথর খাদান, সমস্ত মাফিয়া। আপনি তো এইখানে পুলিশ ছিলেন, আপনি পুলিশ হয়ে আপনার সেই সময়ের অভিজ্ঞতা কি আর বর্তমান অভিজ্ঞতা কি? দেখুন, আমি যখন যে টেনিওরটায় কাজ করেছি সেই সময় সিপিএমের ঠিক যাওয়ার আগের, আপনি এখানে ডিএসপি কত সালে ছিলেন? প্রায় আজ থেকে 14 বছর আগে। মানে ওই 2010-9 এরকম সময়। তো সেই সময় কি এরকম গরু, কয়লা, বালি এসব ছিল দেখুন, না? সিপিএম এর সময় দেখুন সব সময় কিছু না কিছু নেগেটিভ কাজ হয়ে থাকে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। গরু বা কয়লার কাজকর্ম যেটা চোরাচালান বা যা কিছু হতো না কেন, সেটা এরকম একটা অর্গানাইজ সেক্টর ছিল না, কখনোই ছিল না। এখানে কিছু লোক, এবং এটা একটা পলিটিক্যাল পার্টির প্রত্যক্ষ মদতে পুরো যে একটা নেটওয়ার্ক তৈরি করা, টিএমসি আসার পরে যেটা করেছে, এটা একটা প্যারালাল রেভিনিউ সিস্টেম তৈরি করেছে। এটাতে যে রিসোর্সে ধরুন কয়লা পাচার হচ্ছে বা পাথর, বালি, গভর্নমেন্ট যে রেভিনিউ পেতে পারতো সেটার থেকে বঞ্চিত করে পুরোপুরি নিজেদের একটা রেভিনিউ তৈরি করেছে, যেটা দিয়ে ওরা পুরো ভোটিং মেশিনারিটাকে কন্ট্রোল করে। রাজস্ব না থাকলে কোথা থেকে সম্পদ বৃদ্ধি হবে? আর সিপিএমের জমানাতে যেটা ছিল, কিছু মানুষের, ওই গরিব লোকেদের কিছু রুটি রুজির জন্য একটা বিক্ষিপ্ত ব্যাপার ছিল। এইরকম অর্গানাইজ ক্রাইমে সেটা কখনো কনভার্টেড হয়নি, দুটো সিস্টেমটা আলাদা ছিল। এরকম লোকে তখন ওই 1000 কোটি, 500 কোটি, 100 কোটি, 200 কোটি এরকম, মানে আমার এগুলো মানুষের চিন্তা ভাবনার বাইরে ছিল, মানে বিয়ন্ড দ্য থট প্রসেস। তারপরে পুলিশ কর্তারা কি করলেন এখানে? আপনি তো পুলিশ ছিলেন। দেখুন, পুলিশ কর্তারা হচ্ছে বেসিক্যালি পাপেট ছাড়া কিচ্ছু নয়। যা তাদের করতে বলা হয়েছে দিনের পর দিন, তারা এই সিস্টেমটাকে আরো ভালো করে, সুন্দর করে সাজাতে সাহায্য করেছেন, এর থেকে বেশি কিছু করেন। মানে সব রাজ্যেই পুলিশ কর্তারা পাপেট? দেখুন, সব রাজ্যে আমি আমারটা বলতে পারবো। আর 2 নম্বর কথা, অবশ্যই বিভিন্ন রাজ্যে অনেক ভালো অফিসার আছেন। আমার মনে হয় না পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্য, ইভেন কি আমি মানে কোট আনকোট বলছি, অন্য জায়গাতে যেখানে বিজেপি সরকার নেই সেখানেও এই স্কেলে বা এর ধারে কাছে কোনো স্কেলে এইভাবে নেটওয়ার্ক সিস্টেম চলে। মানে পশ্চিমবঙ্গের পুলিশ একেবারে, পশ্চিমবঙ্গের পুলিশ একটা নতুন মানে ল্যান্ডমার্ক সেট করেছে, যেটা পরবর্তীকালে গিয়ে আমার মনে হয় কেউ ভাঙার, মানে আগামী 100 বছর লাগবে ভাঙতে। মানে কি করে কত যে অর্গানাইজ ক্রাইমগুলো হয়েছে, তো কীভাবে তাতে পুরো নেটওয়ার্কটাকে সাজিয়ে দেওয়া যায় এবং সেই প্যারালাল ইকোনমিটাকে গড়ে উঠতে সাহায্য করে। সে তো বীরভূমের গেল। আমি বলছি সব জায়গায় আছে। আমি বলছি পুলিশকে, পশ্চিমবঙ্গের পুলিশকে, একজন প্রাক্তন আইপিএস যিনি ডিএসপি ছিলেন, যিনি এসডিপিও ছিলেন, যিনি এসপি ছিলেন, দিনের শেষে পশ্চিমবঙ্গ পুলিশকে তিনি কিভাবে দেখেন? দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশে অনেকেই আছেন এবং খুব ভদ্রলোকও আছে, প্রচুর অফিসার রয়েছেন, সৎ আছেন, খুব ভালোভাবে কাজ করেন, কিন্তু তারা একদম মানে আমাদের 225 জন যদি আইপিএসে ক্যাডার থাকেন, 25 জন ফ্রন্টলাইনার আছে, 200 জন কিন্তু তাদের কোনো কাজও নেই। তাদের কাজ হচ্ছে সকাল 11টার সময় মানে সিকিউরিটি নিয়ে অফিসে যাওয়া, সারাদিন 3টে, 3:30, 4টে অবধি টাইম পাস করা, করে চলে আসে। আমি যেটা ফ্যাক্ট সেটা বলছি, এর মধ্যে কোনো রকম বিতর্কের কোনো জায়গা নেই, এটা হচ্ছে বাস্তব। তারা এই সিস্টেম থেকে বাইরে, আর তাদের মাঝে মাঝে বিভিন্ন ল অ্যান্ড অর্ডার বা বিভিন্ন ডিউটিতে পাঠানো হয়, সে করে আবার সুন্দর মানে ওটা শেষ করে তাদের কাজটা আবার শেষ হয়ে যায়। কিন্তু এই নেটওয়ার্কটা চালান কিছু মুষ্টিমেয় লোক, মানে অফিসার, এবং তাদের সাথে কিন্তু ভেবে রাখার কোনো কারণ নেই এই 225 জন আর 225 জনের মধ্যে যে বাকি 200 জন রয়েছে, তারা কিন্তু সত্যিকারের এই কোনো, তাদের কোনো কাজও নেই, তাদেরকে বিশ্বাসও করা হয় না এবং তাদের কোনো কাজের দায়িত্বও দেওয়া হয় না। মানে তারা কি দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে আছে? দমবন্ধ না, মানে দে আর জাস্ট
মানে কি বলবো, সাম অফ দেম আর এনজয়িং দেয়ার টাইম, বলছে কিছু কাজ নেই কি করবো, বাড়ি আসি যাই, মানে বাড়িতে যা যা কাজকর্ম আছে, ধরুন হায়ার স্টাডিজ, ছেলের মেয়ের আছে, সেই সমস্তগুলোর কেউ রিসার্চ করছেন, কেউ বিভিন্ন পড়াশোনা করছেন, ফিউচার আপনি স্টাডিজ। যদি ভোটে হেরে যান আপনি কি করবেন? আমি যে জার্নিটা শুরু করেছি, প্রথমত হারার কোনো প্রশ্ন নেই, আর 2 নম্বর কথা, আমার জার্নি এটা চলতে থাকবে ফর নেক্সট 15 to 20 ইয়ার্স। মানে ফুল টাইম রাজনীতিবিদ? ফুল টাইম রাজনীতিবিদ, আমার কোনো পার্ট টাইমের ব্যাপার নেই। আমার যেগুলো ভিশন যেগুলো আছে, যেটা পলিসি মেকিংয়ের ব্যাপার আছে, এবং কিছু ডেভেলপমেন্টাল প্রজেক্টস আছে, আমি সেগুলোকে যে কোনোভাবেই ওটাকে মানে target দিল্লিতে করিয়ে ভালো জ্যাক ধরে নিয়েছেন কি? শুনুন, এটা আমার না, না। বাংলার লাইনে আছে, দিল্লিতে জ্যাক নিয়ে নিয়েছে। আপনি যদি কাজের লোক হন, আপনাকে মানুষ খুঁজে নেবে, সেখানে দিল্লিতে হলো না মানে আমার কী বলে আমেরিকাতে হলো, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমার একটাই বক্তব্য, আমি কাজ করার জন্য যে আমি সেট তৈরি করেছি এটা করব, এবং আমি ওই প্ল্যাটফর্মে গিয়ে, মানে এটা কিন্তু কোনো এরকম কোনো প্ল্যাটফর্ম না, অবশ্যই গভর্নমেন্টের মেন কোর গ্রুপের সাথে থেকে কাজ করতে হবে। অশোক স্তম্ভ তো ছিল আপনার। অশোক স্তম্ভে পারিনি তো এই কাজগুলো করতে, ওখানে যা বলেছে সেটা করতে হয়েছে। এখানে গিয়ে আমি তো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের পার্ট হতে পারবো, আমি তো তার কিছু ড্রাফটও তৈরি করে দিতে পারি। আমার লাস্ট প্রশ্ন, যে আপনার মানে ইয়াঙ্গার জেনারেশন, তাদের কাছে আপনার বার্তা কি? আপনি কি পুলিশ হতে তাদের বলবেন নাকি রাজনীতিবিদ হতে বলবেন? দেখুন, প্রত্যেকটা মানুষ তার একটা ইনহেরেন্ট কোয়ালিটি নিয়ে আসে। ওসব বাদ দিন, আমি এগুলো একদম শিক্ষকের মতো না। আমি বলছি যে আপনি একজন দুটো ডিশ খাওয়া লোক। আপনি পুলিশে ছিলেন, আপনি আইপিএস কঠোর পরিশ্রম করে হয়েছেন, এখন আপনি পায়ে পায়ে ঘুরে রাজনীতি করছেন। আপনার মতে কোনটা ফলো করা উচিত? আপনাকে যে ফলো করবে সে কোনটা করবে? রাজনীতিবিদ। রাজনীতিবিদ মানে পুলিশকে আপনি বলছেন না যে আমি যেখানে গিয়ে শেষ করব, অতি অবশ্যই সেই জার্নিটা অনেক বড় জার্নি হবে। আমরা কথা বললাম দেবাশিস ধরের সাথে। দেবাশিস তার প্রশাসনিক যে রোল, পুলিশ কর্তা হিসেবে আইপিএস, সেখান থেকে সমস্ত কিছু ত্যাগ করে বেরিয়ে এসছেন ভোটের ময়দানে। এবং আমরা দেখছি যে দেবাশিস রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। যেই দেবাশিসের আগে পেছনে অনেক পুলিশ ছিল, এখন দেবাশিস অনেক রাজনৈতিক কার্যকর্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এবং দেবাশিসের দাবি যে এবার বীরভূমে শতাব্দী রায়ের 3 বারের ভোটে জেতার রেকর্ডকে এবার তিনি ভাঙবেন, এবং ভেঙে তার যে বৃহত্তর লক্ষ্য, সেই বৃহত্তর লক্ষ্যকে তিনি বুলসাই করেছেন, সেটাকে তিনি পারফেক্টলি হিট করবেন। দেবাশিস, আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। এনকি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।